আসাদের ক্রোধের বলি, সিরিয়ার আয়নাঘরের প্রত্যক্ষদর্শীর গা হিম হওয়া বর্ণনা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। বাশার আল আসাদ ছিলেন মুসলিম প্রধান দেশ সিরিয়ার রাষ্ট্রনায়ক, কিন্তু ক্ষমতার স্বাদ পেয়ে আজীবন ক্ষমতায় থাকার বাসনা ছিল ঠিক হাসিনার মতোই। কিন্তু দীর্ঘদিন ধরে টানা ক্ষমতায় থাকা নিজের বাবা ও তার শাসন পরিচালনায় মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। কিন্তু তারপরও ক্ষমতায় যে থাকতেই হবে, ফলে বিরোধীদের দমাতে নানা আয়োজন ছিল তার, বানিয়েছিল আয়নাঘরও। সিরিয়ার মানুষদের কাছে ভীতিকর এই জায়গাটিতে অনেককে আটক এবং নির্যাতন করা হতো। মাটির নিচে সাবেক সরকারের এই গোপন আস্তানায় প্রবেশ করেন বিবিসি অ্যারাবিক সার্ভিসের সংবাদদাতা ফেরাস কিলানি। এটি এমনই এক জগৎ যেখানে বাইরের মানুষ খুব কমই ঢুকতে পেরেছে। সিরিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তা সদর দপ্তরের বেজমেন্টে এই ভয়ানক জায়গা দেখা যায়, যেটি দেশটির গোপন গোয়েন্দা নেটওয়ার্কের অংশ, যা কয়েক দশক ধরে নৃশংস নেতৃত্বকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে। প্রত্যক্ষদর্শী এই সাংবাদিকের বর্ণনায় জানা যায়, আয়নাঘরে পুরো ইস্পাতের দরজা দেয়া সারিবদ্ধ ছোট ছোট কক্ষ দেখা যায়, যেখানে বন্দীদের রাখা হতো। একটি কক্ষের ভেতর তাকিয়ে দেখা যায় ঘরটি মাত্র 2 মিটার লম্বা এবং 1 মিটার চওড়া। ময়লা দেয়ালে গাঢ় দাগ লেগে রয়েছে। দেয়ালের উঁচুতে থাকা ছোট ছোট ঝাঁঝরি দিয়ে যে সামান্য সূর্যের আলো পৌঁছায়, সেটাই এসব কক্ষের একমাত্র আলোর উৎস। এই বদ্ধ কক্ষে বন্দীদের মাসের পর মাস আটকে রেখে জিজ্ঞাসাবাদ ও নির্যাতন করা হতো। এগুলোর অবস্থান দামেস্কের কেন্দ্রের কাফর সৌসা এলাকার একটি ব্যস্ত রাস্তার ঠিক নিচে, যেখানে নিরাপত্তা সদর দপ্তর অবস্থিত। প্রতিদিন হাজার হাজার সিরিয়ান এই পথ দিয়ে যাওয়া আসা করতেন, তাদের দৈনন্দিন জীবনের কাজকর্ম চালিয়ে যেতেন। অথচ তাদের কোনো ধারণাই ছিল না যে মাত্র কয়েক মিটার দূরে তাদের মতো কিছু নাগরিকদের আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। একটি করিডোরে দেখা যায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের ছিন্ন ভিন্ন ছবিগুলো মাটিতে পড়ে আছে। এর সাথে রয়েছে গোয়েন্দা সংস্থার ফাইলের স্তূপ, যেসব নথি লক্ষ মানুষের কর্মকাণ্ড নজরদারির জন্য ব্যবহৃত হতো। এই স্থানে বন্দীদের সাময়িকভাবে আটকে রাখার পর তাদের দীর্ঘমেয়াদে আটক রাখতে বন্দি শিবিরে পাঠানো হতো। রাজধানীর উপকণ্ঠে অবস্থিত সায়েদনায়া কারাগার এমনই এক কুখ্যাত বন্দি শিবির। এই স্থাপনাটি সিরিয়ার সাবেক সরকারের পরিচালিত বিশাল নেটওয়ার্কের একটি অংশ। স্বাধীন পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস SNHR 2011 সালে আসাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরুর পর থেকে গত জুলাই পর্যন্ত 15,102টি মৃত্যুর তথ্য রেকর্ড করেছে, যা দেশটির কারাগারে নির্যাতনের কারণে হয়েছে। ধারণা করা হচ্ছে চলতি বছরের আগস্ট পর্যন্ত 1,30,000-এর বেশি মানুষকে আটক বা জোর করে বন্দী করে রাখা হয়। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, সাবেক সিরিয়ান সরকার ভিন্ন মত দমন করার জন্য বহু বছর ধরে নির্যাতন ও গুম করত। সংস্থাটির মতে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো কাউকে জবাবদিহি করত না। স্টেট সিকিউরিটি সদর দপ্তর থেকে কয়েকশো মিটার দূরে জেনারেল ইন্টেলিজেন্স ডিরেক্টরেট নামে আরেকটি গোয়েন্দা সংস্থার অফিস রয়েছে, যা দেশটির গোয়েন্দা সংস্থার নেটওয়ার্কের আরেকটি অংশ। আসাদ সরকার বিরোধীরা অভিযোগ করেছে যে এটি এমন একটি সংস্থা যা মানুষের দৈনন্দিন জীবনের প্রতিটি বিষয় নজরদারি করত। অফিসের ভেতরে একটি কম্পিউটার সার্ভার রুম পাওয়া যায়। মেঝে ও দেয়াল একদম ঝকঝকে সাদা এবং সারি ধরে কালো ডেটা স্টোরেজ ইউনিটগুলো শান্তভাবে গুঞ্জন করছে। দামেস্কের বেশিরভাগ স্থানে বিদ্যুৎ নেই, তবে এই স্থাপনাটি হয়তো এত গুরুত্বপূর্ণ যে এর নিজস্ব বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা রয়েছে। ডিজিটাল সিস্টেম থাকা সত্ত্বেও এখানে প্রচুর কাগজের নথিও রয়েছে, যা সবই অক্ষত আছে বলে মনে হচ্ছে। একটি কক্ষের দেয়াল জুড়ে লোহার পুরনো আলমারিতে নথিগুলি ঠেসে রাখা হয়েছে। আরেকটি দেয়ালে সারি ধরে নোট বইগুলি মেঝে থেকে ছাদ পর্যন্ত থরে থরে সাজানো আছে। ধারণা করা হচ্ছে যখন শাসন ব্যবস্থা ভেঙে পড়ে, তখন এখানে যারা কাজ করতেন তারা পালানোর আগে কিছুই ধ্বংস করার সুযোগ পাননি। নথিগুলো অনেক পুরনো, বছরের পর বছর ধরে সংরক্ষণ করা, কিন্তু কিছুই ধ্বংস করা হয়নি। এমনকি এখানে গুলির খালি খোসা ভরা বাক্সও পাওয়া যায়।
আরেকটি ঘরে দেখা গিয়েছে নানা ধরনের অস্ত্রশস্ত্র, যার মধ্যে মর্টার আর স্থলমাইনও আছে। বিবিসি সংবাদদাতার সঙ্গে HTS নামে জঙ্গি গোষ্ঠীর একজন যোদ্ধা ছিলেন, যারা এখন দামেস্ক নিয়ন্ত্রণ করছে। তাকে জিজ্ঞেস করা হয়, এখানে এত অস্ত্র কেন? তিনি বলেন, আসাদ সরকারের সময় রাশিয়ার সহযোগিতায় সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিরিয়ার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ও নিপীড়নের কেন্দ্রে পরিণত হয়েছিল। জেনারেল ইন্টেলিজেন্স ডিরেক্টরেটে জমা থাকা পাহাড় সমান নথি ও কম্পিউটার রেকর্ড ভবিষ্যতে সিরিয়ার নাগরিকদের আটক ও নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। HTS নেতা আহমেদ আল সারা, যিনি আবু মোহাম্মদ আল জোলানি নামেও পরিচিত, তিনি এক বিবৃতিতে ঘোষণা করেছেন, বিগত শাসনামলে যারা আটক ব্যক্তিদের নির্যাতন বা হত্যার সঙ্গে জড়িত তাদের সবাইকে খুঁজে বের করে বিচার করা হবে। ক্ষমা করার প্রশ্নই আসে না। আমরা সিরিয়ার ভেতরে তাদের খুঁজে বের করব এবং যারা পালিয়ে গেছে তাদেরকে আমাদের হাতে তুলে দিতে আমরা অন্যান্য দেশগুলোর কাছে অনুরোধ জানাবো, যাতে ন্যায় বিচার নিশ্চিত করা যায়। তিনি টেলিগ্রামে এক বার্তায় এসব কথা বলেছেন। কিন্তু সিরিয়ার গোয়েন্দা নেটওয়ার্ক ভেঙে পড়ার প্রভাব দেশের সীমানার বাইরে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। আবার এমন অনেক নথি পাওয়া গিয়েছে যেগুলো জর্ডান, লেবানন ও ইরাকের সঙ্গে সম্পর্কিত। যদি এই নথিগুলো প্রকাশ্যে আসে এবং ওই দেশগুলোর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আসাদ সরকারের গোয়েন্দা সংস্থার সংযোগ সামনে আসে, তাহলে পুরো অঞ্চলেই বড় ধাক্কা লাগতে পারে। আসাদ সরকারের সাবেক গোয়েন্দা সংস্থার যত তথ্য সামনে আসবে, এর প্রভাব তত বড় হতে পারে। বিদ্রোহীদের আক্রমণের মুখে ব্যক্তিগত উড়োজাহাজে করে রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়ে যান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। গল্পের শুরুটা 1970 সালে এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে। বাশার আল আসাদের বাবা বাথ পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা হাফেজ আল আসাদ সে বছর একটি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। সামরিক বাহিনীতে নিজের শক্তিশালী অবস্থান কাজে লাগিয়ে ক্ষমতা পাকাপোক্ত করেন। তার শাসন ছিল কেন্দ্রীভূত এবং কঠোর নিয়ন্ত্রণের প্রতীক। তার বিরুদ্ধে 1982 সালে হামা শহরে মুসলিম ব্রাদারহুডের বিদ্রোহ দমনে গণহত্যার অভিযোগ রয়েছে। ওই ঘটনায় 10 থেকে 20 হাজার মানুষ নিহত হন। এই ঘটনা তার শাসনের এক কালো অধ্যায়। 2000 সালে হাফেজ আল আসাদের মৃত্যুর পর তার পুত্র বাশার আল আসাদ ক্ষমতায় বসেন। বাশার আল আসাদ হলেন হাফেজ আল আসাদের দ্বিতীয় সন্তান। দামেস্ক মেডিকেল কলেজ থেকে স্নাতক সম্পন্ন করে তিনি লন্ডনে চক্ষু চিকিৎসক হিসেবে প্রশিক্ষণ নেন এবং চিকিৎসা পেশায় নিয়োজিত হন। তার বড় ভাই বাসিল আল আসাদ ছিলেন পরিবারের রাজনৈতিক উত্তরাধিকার, তাই বাশার ছিলেন রাজনীতির বাইরে। তবে 1994 সালে বড় ভাই বাসিল সড়ক দুর্ঘটনায় মারা গেলে বাশার পরিবারের দায়িত্ব নিতে বাধ্য হন। বাবার নির্দেশে তিনি সেনাবাহিনীতে যোগ দেন এবং রাজনীতির প্রশিক্ষণ নিতে শুরু করেন। ক্ষমতা নেয়ার আগে বাশার আল আসাদকে একজন সংস্কারপন্থী হিসেবে দেখা হতো। তার ক্ষমতা নেওয়ার পর 2000 সালের সেপ্টেম্বরে সিরিয়ার 100 জন বুদ্ধিজীবী সামরিক আইন প্রত্যাহার, আরও বেশি স্বাধীনতা এবং বহুদলীয় রাজনৈতিক চর্চার জন্য তার কাছে আহ্বান জানিয়েছিলেন। এই আহ্বানের পর বাশার আল আসাদ তার শাসনের শুরুর দিকে কিছু সীমিত সংস্কার চালু করেন, যার মধ্যে ছিল অর্থনীতিকে উদারীকরণ এবং কিছু রাজনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা। এই সময়টি দামেস্ক বসন্ত নামে পরিচিত হয়ে ওঠে। তবে এই সংস্কারগুলো বেশি দিন টেকেনি। শাসন আবারও কঠোর কর্তৃত্ববাদী রূপে ফিরে যায় এবং দমনপীড়ন নতুন করে শুরু হয়। দুর্নীতি, অর্থনৈতিক বৈষম্য এবং রাজনৈতিক দমনপীড়ন অব্যাহত ছিল, যা জনমনে অসন্তোষের বীজ বপন করে। এই অসন্তোষের পরে আরও বড় সামাজিক এবং রাজনৈতিক সংকট দেখা দেয়। 2011 সালে আরব বসন্তের ঢেউ সিরিয়ায় পৌঁছানোর পর বাশার আল আসাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার এবং মুক্তির দাবিতে রাস্তায় নেমে আসে, যা বাশারের শাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে। জনগণ রাজনৈতিক স্বাধীনতা এবং দুর্নীতির অবসান দাবি করে। শাসক গোষ্ঠী এই বিক্ষোভের জবাবে সহিংস দমনপীড়ন চালায়, যা দেশকে একটি গৃহযুদ্ধে ঠেলে দেয়। সংঘাত ক্রমশ তীব্র হয় এবং জিহাদি গোষ্ঠীসহ বিভিন্ন বিরোধী পক্ষ আবির্ভূত হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইরান ও তুরস্ক সহ বিদেশি শক্তিগুলোর হস্তক্ষেপ এই সংকটকে আরও জটিল করে তোলে। 2013 সালের 21 আগস্ট এই গৃহযুদ্ধে সবচেয়ে বেশি নির্মমতার পরিচয় দেন বাশার। দক্ষিণ সিরিয়ার ঘোটায় বিদ্রোহীদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করে বসেন তিনি। সহস্রাধিক লোক এই হামলায় মারা যায়। পরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার চাপের মুখে সিরিয়া তাদের রাসায়নিক অস্ত্র ভাণ্ডার ধ্বংস করতে সম্মত হয়। এই প্রতিশ্রুতি সত্ত্বেও রাসায়নিক হামলার রিপোর্ট মাঝে মধ্যে আসতে থাকে। এই যুদ্ধে 5 লাখের বেশি মানুষের
প্রাণ ঝরেছে আর প্রায় 1,20,00,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। 2021 সালে বাশার আল আসাদ অত্যন্ত এক বিতর্কিত নির্বাচনে 95% ভোট নিয়ে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন। দীর্ঘ বিচ্ছিন্নতার পর 2022-23 সালের দিকে আরব রাষ্ট্রগুলো বাশারের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন শুরু করে। 2023 সালে সিরিয়া আরব লীগে পুনরায় অন্তর্ভুক্ত হয়। এটি একটি কূটনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছিল, তবে ইউক্রেন এবং ইসরায়েলের পরিস্থিতি বিদ্রোহীদের হাতে এক সুবর্ণ সুযোগ এনে দেয়। গত মাস থেকে বাশার আল আসাদ বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো দ্রুত সাফল্য পেতে থাকে। বাশারের প্রধান দুই মিত্র ইউক্রেনে ব্যস্ত রাশিয়া এবং ইসরায়েলের সঙ্গে ছায়াযুদ্ধে জড়িয়ে পড়া ইরান এবার তাকে বাঁচাতে খুব বেশি কিছু করার সুযোগ পায়নি। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ।